হ্যালো। বাসায় ফ্রেন্ডের বাসায় দেখেন গলার মধ্যে যেভাবে ভাইয়া প্রেস করে আমার সাদা ফেনা বের করে দিয়েছে, আমি 4টা মাস ভাইয়া মৃত্যুর মতো ফিল। প্রিন্স মামুনের কুকুরম সব ফাঁস করে দিলেন তার দ্বিতীয় স্ত্রী মনিহা। মনিহাকে রীতিমতো ব্যবহার করেছেন প্রিন্স মামুন, এমনটাই জানান তিনি। শুধু টাকার জন্যই নাকি তাকে বিয়ে করেছিলেন প্রিন্স মামুন। মাঝে মধ্যে মনিহা টাকা দিতে অস্বীকার জানালে বেশ মারধর করতেন নাকি তাকে। তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো। যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন ওই তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতোই ছেড়ে দিবে। আমার বিশ্বাস ওরা যখন মোহনাকে খুঁজে পেয়েছে যে না ঠিক আছে, এই নারীরও যেহেতু একটা পাস্ট আছে এবং এই নারীরও একটা টাকা পয়সা আছে, এই নারীকে টার্গেট করা যায়, তখন আমারও ধারণা মোহনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে। যে আচ্ছা আমার একটা কথা কও, জামাই বউরা কাজ্জা লাগে তর্কা তোর কি হয় আবার মিলমিশ হয়ে যাবো গা। হেতার পরিবারও যেমন বাপ মা আছে, হের পরিবারও এমন বাপ মা আছে, গার্জিয়ান আছে দুইজনের। হেরা হেরা কথা কইব, হারামারি করলে ফারামারি করলে হেরা হেরা করবো। এই আদা বেটিটা কি করে তেনের মাঝখানে জামাই বউর মাঝখানে। মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। দেখ, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, আবার আমার ওয়াইফকেও অনেক এলিগেশনস দিতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে যখন যাবো। আমি আসলে নিজেকে ওরকম নির্দোষ প্রমাণ করতে চাই না। আসলে আমিই দোষী, আমার সব দোষ। আমি অনেক খারাপ মানুষ, আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত, নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আসলে আমি মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা মানুষকে কীভাবে 4 মাস নির্যাতন করতে পারে, আর কীভাবে নির্যাতিত হয় একটা মানুষ 4 মাস? আর আপনারা মোহনাকে জিজ্ঞেস করছেন যে হজে যাওয়ার আগে মোহনা টাকা দিছে কিনা। হজে যাওয়ার আগে ওই যে জুনিয়র সাকিব আছে, জুনিয়র সাকিবের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ইকরা নাম, ইকরার মার কাছ থেকে 40,000 টাকা মামুনের মায়ের বিকাশে ট্রান্সফার করে নিছে। সেটা সকল প্রকার এভিডেন্স আমার কাছে আছে। এবং মামুন যে এই অনৈতিক কাজগুলো করছে লায়লার সাথে, মোহনার সাথে, বা আমাকেও কোর্টে মেরেছে, ও এমন কি কিশোর গ্যাংয়ের লিডার তো অবশ্যই, এবং ওর সঙ্গে কিশোর গ্যাং জড়িত, এটা আমি আগে বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি। তো একজন কিশোর গ্যাংয়ের লিডার যদি বাংলাদেশে এই সুগার মাম্মি ধরে বা বয়সে সিনিয়র মেয়েদেরকে ধরে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে বেশ্যা বলে, এর কি কোনো বিচার আপনারা বা বাংলাদেশের জনগণ কি এর কোনো বিচার করবে না? বা কোর্টের দ্বার প্রান্তে নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনে আমাকে এত মারার পরে সে মোহনাকে এসে বলছে অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি। আমার সাথে প্রিন্স মামুনের সম্পর্ক ছিল, যেটা 14ই ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করি। আমাদের একটি প্রেমের সম্পর্ক ছিল, ওইটা থেকে আমরা বিয়ে করি। আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে বন্ধু বান্ধব সবাই আমাকে এই সম্পর্কের বিরোধে যায়, কিন্তু আমি সবার বিরোধে গিয়ে প্রিন্স মামুনকে বিয়ে করি। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো। যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন ওই তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতোই ছেড়ে দিবে। তোর মতন বাচ্চাকে ভালোবাসি আমি, তোর মতন বেশ্যামাকে ভালোবাসি আমি, তোর মতন প্রস্টিটিউট তুই করে কয় না, তুই আসলে টেলিগ্রামে। আচ্ছা, তুমি এটা প্রমাণ করো। হ্যাঁ, প্রমাণ করে কি এগুলো তো তুমি করছো, এগুলো তো তুমি করছো। মুখের কথা তো কিছু হবে না। তুমি আমার ফোন চালায়া আমার আমি কোথায় ছিলাম তুমি প্রমাণ করো। প্রমাণ করো, কাকে প্রমাণ করবো? আমি কারোর প্রমাণ করতে মতন মাগি কি আমি? তোর মতো রাস্তার মাগি ভাইরাল দাম থেকে আমার আছে? আমার কোনো ভাইরাল হওয়ার ধারণা নাই। আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি কোনো ভিডিও করি না। আমি জাস্ট নেক্সট যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে এজন্য আমি সবাইকে জানাতে আসছি। এই বেশ আবার চাপাবি না আমাকে তুই। প্রস্টিটিউট একটা নাম্বার 1, আমার জীবনটা ধ্বংস করছ, আমার নেশা করে বানাইছস, বাবা করে বানাইছস। আমি জানতাম তুমি এই ধরনের কি দেখছিল মানে দেখতে না। তুমি যখন হজে গেছো, হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলো যে করবে এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো তুমি এই নাটকগুলো করবা। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল না, তুমি আমার মাকে কেন গালিগালাজ করছো নোংরা ভাষায়? আমার মাকে কি বলতেছো? মাদার চোর সংসারে নষ্ট করছে তোর মা। তোর মা নষ্ট করতে তোর মা আমার ফোন দেখা করতে ওই বেশটা মাকে আমার মারে ফোন দেখা দিবে কেন? তোমার মাকে ফোন দিয়ে গালি দিছে হয়তো, তোমার মার সাথে ডিভোর্স করে তুমি একটা মেয়েকে মারবা ফেলায়া, আর আমার মাকে তোমাকে কি কর? আমার মা তো তোমাকে কোনো আইনি ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। অন্য মেয়ে হলে তো তুমি অনেকগুলো কেস খাইতা, এতদিনে জেলে থাকতা, তাই না? ফোনটা রেখে দাও, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, কি তুমি আমাকে বলো তো তোমার ইনকাম কি? রূপায়ণ লেকেসেলে থাকার মতো বা সার্ভাইভ করার মতো তোমার ক্ষমতা কি? না, আমি তোমাকে বসি থেকে উঠে আনিনি, লাইলা উঠে আনছে, তারপর আমি তোমাকে আবার লাইলা থেকে
তোমার বাবা মা কি তোমাকে এগুলো শিখাচ্ছে? তোর মতো আমি ভালোবাসি আমার জীবন সবচেয়ে বড় ভুল করছি রে। এখন নতুন করে প্লিজ এগুলা নাটক করো না মামুন। একটু আগে তোমার ভয়েস রেকর্ড গুলা কিন্তু আমার কাছে আছে। কোথায়? এই একটা তুই তো মামলা মার, তুই তো মামলা করে সব টাকা আমি মামলাকে তুমি একটা মানুষকে মারবা, তুমি একটা মানুষকে মারবা। আমার কাছে তো আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। আমার টাকা যদি আমার ব্যাংকে পাঠায় তোমার ব্যাংকের ইয়ে হয়। আচ্ছা তুমি তোমার এই যে কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? আচ্ছা তাহলে আমি আমার বান্ধবীর যে ফোন নিয়ে গেছে সেটা দিলাম, তোমাকে টাকা দিব, সমস্যা নেই মামুন। সব ফুটেজে আছে, তুমি চাইলেও ডিনাই করতে পারবে না। তোমার 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 ভয়েস রেকর্ডও আছে, তুমি যে আমার কাছে। আচ্ছা অবশ্যই আমি করবো এবং তোমারটাও করবো। আমি মানে আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি এই ধরনের মিথ্যা কথা বলবা, কোনো সমস্যা নেই। আর আপনারা মোনাকে জিজ্ঞেস করছেন যে হজে যাওয়ার আগে মোহনা টাকা দিছে কিনা। হজে যাওয়ার আগে ওই যে জুনিয়র সাকিব আছে, জুনিয়র সাকিবের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ইকরা নাম, ইকরার মার কাছ থেকে 40,000 টাকা মামুনের মায়ের বিকাশে ট্রান্সফার করে নিছে। সেটার সকল প্রকার এভিডেন্স আমার কাছে আছে। এটা মামুন আমাকে বলতে, এবং মামুন যে এই অনৈতিক কাজগুলো করছে লাইলার সাথে, মোহনার সাথে, বা আমাকেও কোর্টে মেরেছে, ও এমন কি কিশোর গ্যাংয়ের লিডার তো অবশ্যই, এবং ওর সঙ্গে কিশোর গ্যাং জড়িত, এটা আমি আগে বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি। তো একজন কিশোর গ্যাংয়ের লিডার যদি বাংলাদেশে এই সুগার মাম্মি ধরে বা বয়সে সিনিয়র মেয়েদেরকে ধরে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে বেশ্যা বলে, এর কি কোনো বিচার আপনারা বা বাংলাদেশের জনগণ কি এর কোনো বিচার করবে না? বা কোর্টের দ্বার প্রান্তে নারী শিশু ট্রাইব্যুনাল 7 নম্বর কক্ষের সামনে আমাকে কুমারের পরেও সে মোহনাকে এসে বলছে যে আচ্ছা আমার একটা কথা কও, জামাই বউরা কাজে লাগে তর্কাতর কি হয় আবার মিলমিশ হয়ে যাবো গা। এর পরিবারও যেমন বাপ মা আছে, হের পরিবারও এমন বাপ মা আছে, গার্জিয়ান আছে দুইজনের, হেরা হেরা কথা কইবো, মারামারি করলে মারামারি করলে হেরা হেরা করবো। এই আদা বেডিটা কি করে তেনের মাঝখানে জামাই বউর মাঝখানে, হ্যাঁ? তাও আবার মনে করো মোহনার হিসাবে তো জামাই মামুন্যাই ঘরের ভিতরে আইবার পারতাছে না। হ্যাঁ যাই আগে মাস্ক মুক্স লাগাইয়া গলার মধ্যে সেন্সিন লাগাইয়া বাপসাপ লইয়া ম্যাচিং মুচিং করে যায় মোহনার লগে বইয়া বসে। চিন্তা করো, আবার তো বইছে আবার কইতাছে কি মামুনের মা যেন মোহনার এত টিয়া খাইছে, আর মামুনে যে হজ করবার লাগে টিয়া নিছে, এনে সব এভিডেন্স আমার ফোনে আছে, সব প্রমাণ আমার কাছে আছে। ওই তোর কাছে এভিডেন্স কি লিখে থাকবো রে? ওই আদা বেড়া তোর কাছে কি এভিডেন্স থাকবো? বেডিরা জামাই বউ মন মানি লইছে, কথা কাটাকাটি হইছে, পরিবার আছে, হেরা বইয়া মিশমাস করবো, নাহলে হেরাই মিশম্যাশ করবো। তুই দৌড়ে ঘরের ভিতরে ফুসুসকে, তুই বেডি আরেক বেটার বোর লগায় বইয়া কথা সুসকে লিখে, তুই কেনা রে? আর তুই কাটায় মানে এমন কথা হয়েছে কি, হ্যাঁ যেমন সংসার করে খাইবার পারছে না, ঠিক আছে, খাইবো করতে হের কাছে আছে না বেড়ির ঘর নেশার না আছে, হের ভিতরে বেড়ার নেশার, তো কোনটা রাখবো? হ্যাঁ কি বেড়ালে সংসার করবো না তো বেড়িলে সংসার করবো? হ্যাঁ তো এটা স্থির করতে পারে না, এই কারণে হ্যাঁ তো নিজে সংসার করে থাকতে পারে না, খাইতে পারে না। মানুষ কেমন সংসার করবো এটা হাই দেখাই দিব, দেখাই দিব, বুঝো না? এর লেগে মনে করো জামাই বউর ভিতরে কাজে লাগলে হ্যাঁ ব্যক্তির কাছে হারা। এটা যদি আজকে 2 দিন পরে যাই এমন আর লোকে কথা কইতো দেখা হইতো, তাইলে একটা বিষয় আছিল। এই ফইলা দিনের তো শুরু হইছে এর লগে থাহা, আবার বড় বড় সুন্দর করে কইতাছে আদালতের হেন আমার এনে গুতাটা দিছে, হ্যাঁ খালি গুতাটা দিছে, এবার নিজে দুধ দুখানি আছে এটার ভিতরে গুতাটা দিব। হ্যাঁ মিলাই নিস, এই দুখানিও গুতাটা দিব, যা শুরু করছস বেটা সংসারের মধ্যে ঢুকিয়ে। হ্যাঁ ভাই আমি বুঝি না, মানুষের তো ন্যূনতম একটা সেন্স থাকে, তা বুইরা আবার গাই মার্কা হয়েছে, তাছাড়া হিয়ার পর কোন আশায় কোন লুবে কি কারণে এডি করে আল্লাহ বুঝছে না। বেডের মুখদা কথা এ না, বেডিতে যেসব প্রমাণ এভিডেন্স থাকার কথা হেঁটতে বলে না আছে, আবার ফোন লই একটা দেখাইতেছে, হেঁটতে সব আছে। মানে তুই জায়গা সংসার ভাঙ্গে এখন ব্যাক খবর তুই জানস, মনে তো সংসার মামুন না হের লগে করে নাই, মানে মোহনার লগে করে নাই, সংসারটা মনে তোর লগে করছে রে, তোর লগে করছে। এনে ডাব্বা ডুব্বা তো মাঝে মাঝে ভিডিওর ক্ষেত্রে নিজের পুরুষ প্রমাণ করার ক্ষেত্রে এনে খুলা থাওস ভিডিও বানাছি, খুলা দেখায় আজকে আবার মাস্ক লাগাইতে গেছিস কোন ডঙ্গে গেছিস তুই বাস। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতোই ছেড়ে দেবে। আমার বিশ্বাস ওরা যখন মোহনাকে খুঁজে পেয়েছে যে না ঠিক আছে এই নারীরও যেহেতু একটা পাস্ট আছে এবং এই নারীরও একটা টাকা পয়সা আছে, এই নারীকে টার্গেট করা যায়, তখন আমারও ধারণা মোহনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে, নাহলে তো এইভাবে করা সম্ভব না। মোহনা একজন মডেল, আপনারা জানেন কিনা জানি না, সে ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার মতো একজন মডেল। হ্যাঁ সে নেপালে গিয়েছিল গত বছর সে বিউটি কন্টেস্টে। তো বিদেশে কারা বিউটি কন্টেস্টে যায় বাংলাদেশ থেকে? যারা টপ অফ দ্য টপ তারাই তো যায়। এই ধরনের একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? দেখা হওয়ার কোনো কারণ নেই। উনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত না, বা উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন উনি যখন ভিকটিম হয়েছে, কারণ ওনারা যখন একসাথে থাকা শুরু করেছেন তখনই তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলাম। যখন আমি ইভেন ওই যে বিয়ের ঘটনা আমি জানতে পারলাম, সবচেয়ে মজার ঘটনা কি তারা বিয়ে করেছিল সেটা কিন্তু তারা প্রকাশই করেনি, আমি প্রকাশ করে দিয়েছি যে ছবি ভাঙলাম। তার আগেই তো তারা বিয়ে করেছে, আমি ছবি ভেঙেছি ধরেন মার্চ মাসের দিকে, বাট তারা তো বিয়ে করেছে বলছে 14 তারিখ ফেব্রুয়ারি। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো,
তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতোই ছেড়ে দেবে। ওটাই হচ্ছিল। কিন্তু আসলে মোহনার কাছ থেকে সে যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে ফেলেছিল। আপনারা একটা জিনিস রিলেট করতে পারবেন, সে আমাকে খুব টর্চার করেছিল আমার বাবা মার এই বাড়িটা তাকে লিখে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে সে এবং তার ফ্যামিলি এইটা নিয়ে ইভেন কোর্টে বসে বলেছে যে লাইলা কেন বাড়িটা আমাদেরকে লিখে দিল না। লাইলা লিখে দিলে আমরা কি স্টেডিয়ামে বিয়ের প্রোগ্রাম করতাম, হ্যাঁ, সবাইকে দেশবাসীকে দাওয়াত দিয়ে বিয়ের প্রোগ্রাম করতাম। লাইলা লিখে দিল না বাড়িটা। এবং এই যে নারী যার সাথে তার বিয়ে হয়েছে বলছে মোহনা, সেও একটা কথা বলেছে যে তার লাস্ট অফ অল যেটা ছিল যে তাকে 40 লাখ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিয়ে দিতে হবে। তো ঘটনা কিন্তু মানে শুরুর দিকেও একই রকম থাকে, শেষের দিকেও একই রকম থাকে। শুরুর দিকে অনেক ভালোবাসা দেখায়, জীবনসঙ্গী এই সেই হাবি যাবি, শেষের দিকে যেও কিন্তু বাড়ির জন্য দোকানের জন্য ছেড়ে দেওয়ার অবস্থা হয়। এবং আপনারা দেখবেন যে মেয়েটাকে মারতে মারতে এমন অসুস্থ করে দিয়েছে, এমন ভাবে টর্চার করে অসুস্থ করে দিয়েছে যে মেয়েটা অনেকদিন হসপিটালে আইসিইউতে ছিল, এবং তারপরেও সে জড়িয়ে ধরে কিন্তু ভিডিও, রোমান্টিক ভিডিও বানাচ্ছে। কিন্তু আমি কিন্তু তার চোখ দেখে বুঝতে পারছি যে এই রোমান্টিক ভিডিও সেই রোমান্টিক ভিডিও না, এই রোমান্টিক ভিডিও হচ্ছে আইবাস, যে না দেখানো। আরো একটা জিনিস মেয়েটা বলেছে যে সারা দুনিয়াকে ইগনোর করে বা সারা দুনিয়ার মতামত উপেক্ষা করে সে প্রিন্স মামুনের জীবনসঙ্গী হতে রাজি হয়েছে। হ্যাঁ, আমার ঘটনাটাও কিন্তু সিমিলার। তার মানে ওরা আমার বিশ্বাস, ওরা যখন মোহনাকে খুঁজে পেয়েছে যে না ঠিক আছে, এই নারীরও যেহেতু একটা পাস্ট আছে এবং এই নারীরও একটা টাকা পয়সা আছে, এই নারীকে টার্গেট করা যায়, তখন আমারও ধারণা মোহনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে। নাহলে তো এইভাবে করা সম্ভব না। মোহনা একজন মডেল, আপনারা জানেন কিনা জানি না, সে ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার মতো একজন মডেল। হ্যাঁ, সে নেপালে গিয়েছিল গত বছর সেই বিউটি কন্টেস্টে। তো বিদেশে কারা বিউটি কন্টেস্টে যায় বাংলাদেশ থেকে? যারা টপ অফ দ্য টপ তারাই তো যায়। এই ধরনের একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোঞ্চি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, আবার আমার ওয়াইফকেও অনেক এলিগেশনস দিতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে যখন যাবো। আমি আসলে নিজেকে ওরকম নির্দোষ প্রমাণ করতে চাই না। আসলে আমি দোষী, আমার সব দোষ। আমি অনেক খারাপ মানুষ, আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত, নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আসলে আমি মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা মানুষকে কীভাবে 4 মাস নির্যাতন করতে পারে, আর কীভাবে নির্যাতিত হয় একটা মানুষ 4 মাস? ওয়ান সাইড থেকে তো কোনোভাবেই নির্যাতন হয় না একটা মানুষ। 1 দিন 2 দিন 3 দিন আমি যদি খারাপ, তাহলে আমার সাথে কেন সংসার করছে ও? আর আমার লাইফে তো আমি কখনো এরকম পর্যায়ে আসি নাই, এরকম যে একটা অবস্থা এখন আমি আছি এরকম অবস্থায় কখনোই আসিনি। এর আগেও অনেক খারাপ অবস্থা আমার লাইফ দিয়ে গেছে, অনেক খারাপ ঝড়ঝাপটা আসছে, সব কিছু কাটায় আমি উঠতে পারছি, ওইগুলো নিয়ে আমার প্যারা হয় না। কিন্তু এখন যেই ঝড়টা আমার আসছে, এটা তো আমার নিজের ঘরের ঝড়। আমার যাকে আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমি 2025-এ 31st নাইটে আমি হচ্ছে ওমরা করছি। আর 2025-এ 31st নাইট আমার ওয়াইফ মোহনা, ও ছিল দুবাইতে। ওইখানে উদযাপন করছে, যেভাবেই করছে ওর মতন ও সেলিব্রেশন করছে 31st। সবাই সেলিব্রেশন করে, এটা নর্মাল বিষয়। কিন্তু আমি সেলিব্রেশন করি নাই, আমি ওমরা করছি, আল্লাহর ইবাদত করছি, আমি তওবা করছি আমার জন্য, যে আমি লাইফে যা করছি সব কিছুর জন্য মাফ চাই। অ্যান্ড আমি মোহনাকে ভালোবাসি, মোহনাকে আমার লাইফে চাই, আল্লাহর কাছে আমি এটা চাইছি, এটা বাস্তব। ও বলছে যে হ্যাঁ ওমরায় যে আমাকে চাইছে, ভিডিও করে পাঠাইছে, এই জন্য ও নরম হয়ে গেছে, এটা বাস্তব। আমি ওকে চাইছি, ওমরা করতে জোরে চাইছি, কাবা শরীফের সামনে জোরে চাইছি, এই জন্যই ওর সাথে আমার বিয়ে হয়েছে। ওর সাথে আমার সম্পর্ক প্রায় 1 বছর এখন যাবত। তো অনেকদিন রিলেশন করার পর ব্রেকআপ হয়েছে। ওরও অনেক ফলস আছে, যেমন ধরেন রিলেশন চলাকালীন ও আমার সাথে ব্রেকআপ করে ওর এক্সের সাথে প্যাচআপ করে ওর সাথে রিলেশন কন্টিনিউ করার পর আমি অনেক ভেঙে পড়ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করছি, ডিপ্রেশনে, দেন আমি অনেক খারাপ একটা পর্যায়ে চলে গেছি, অনেক বাজে একটা অবস্থায় চলে গেছিলাম, নেশাগ্রস্ত হয়ে গেছি, যেটা বলতেছে ঠিক আছে, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি ওরে হারানোর পরে। তারপর ওরে পাওয়ার পর তো আমি অনেক লাইফে অনেক হ্যাপি ছিলাম, ওরে যে আমি পাইছি, আমি যাকে ভালোবাসি তাকে পাইছি, এটা আমার পূর্ণতা। আমি মনে করতাম যে এটা আমার পূর্ণতা। আসলে পূর্ণতা বিয়ে করাতে হয় না, পূর্ণতা হচ্ছে যে একসাথে বুড়ো হওয়া, একসাথে সারা জীবন সার্ভাইভ করা, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরে পূর্ণতা পেলাম না। এখন দিন শেষে এলিগেশনস অনেক ধরনের আসছে যে আমি নির্যাতন করছি কীভাবে? এটা আমি মোহনার কাছে প্রশ্ন রাখলাম যে কীভাবে আমরা নির্যাতন করছি। আমার চেহারা দেখেন, আমি মোহনাকে বিয়ে করার আগে কেমন ছিলাম, এখন বিয়ে করার পরে আমি আমার ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে আপনাদের মধ্যে একজন একটা আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই, যে বলতেছিলেন যে মামুন তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোঞ্চি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আগে বিয়ের আগে যে একটা বডি গঠন বা ফেস কাটিং যা ছিল, যত খারাপই ছিলাম আমি তখন ছিল, নিজের শারীরিক অবস্থাটা ভালো ছিল, নিজেকে কখনো ক্ষতি করি নাই, নিজেকে ধ্বংস করি নাই, নিজেকে নষ্ট করি নাই। কিন্তু বিয়ের পর আসলে মেন্টালি স্ট্রেসটা এমনভাবে চলে আসছে, নিজেকে ক্ষতি করতেছি। এখন মানুষের কোনো ক্ষতি করি না, আমি কারো কোনো ক্ষতি করি নাই। অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। কালকে আমার এক বান্ধবীর
মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। আমার এখনও তার সাথে ডিভোর্স হয়নি। আমার সাথে প্রিন্স মামুনের সম্পর্ক ছিল, যেটা 14 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করি। আমাদের একটি প্রেমের সম্পর্ক ছিল, ওইটা থেকে আমরা বিয়ে করি। আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে বন্ধু বান্ধব সবাই আমাকে এই সম্পর্কের বিরোধে যায়, কিন্তু আমি সবার বিরোধে গিয়ে প্রিন্স মামুনকে বিয়ে করি। বিয়ের আগে সে তার কিছু চারিত্রিক আমি জিনিস দেখতে পাই, যেমন সে নেশাগ্রস্ত ছিল, সে মিলিয়ে অনেক ব্যাপার ছিল, যেটি জানতে পেরে আমি তার সাথে সম্পর্ক বিয়ের আগেই কিন্তু ছিন্ন করি। যখন আমার তার সাথে সম্পর্ক ছিল তখন সে সৌদি আরবে গিয়ে আমাকে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বলে কাবা ঘরের সামনে আসলে আল্লাহ মাফ করে দেয়, তুমি কেন মাফ করবে না, বিভিন্নভাবে। আমি যেহেতু ভাইয়া আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমি ডিভোর্স, তো আমি ওর সাথে অনেক অ্যাটাচমেন্টে পড়ে যাই। অ্যাটাচমেন্টে পড়ে যাওয়ার পরে আমি তাকে ক্ষমা করে আবার সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপন করার পরে 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়, যেটাতে আমার বাবা মা উপস্থিত ছিল না। তার বাবা মা এবং কিছু বন্ধু বান্ধব এবং তার কোর্টে যিনি সহায়তা করেন হোসেন নামের একজন ব্যক্তি, উনি কাজী নিয়ে এসেছে। আমি আসলে কাজী বা কারো কিছুই ডিটেল জানি না। আমার কাছে কাবিনের কাগজ সহ কোনো কিছুই আমার কাছে ভাইয়া নেই। আমি একমাত্র তাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। আর সে আমার সাথে শুরু থেকেই, বিয়ের আগে সে যে এখন নতুন BMW গাড়িটা চালায়, এটা তার 15 লাখ টাকা অ্যাড করে আমার কিনে দেওয়া। এরকম সে বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, আমি বুঝতে পারিনি। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শুনিয়েছে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করেছি। আর আমি ভাইয়া জীবনে বিলিভ করি সেকেন্ড চান্সের। আমার মনে হয় যে সে যদি খারাপ মানুষও থাকে, একটা মানুষের সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। সে হয়তো আমার সাথে থাকলে আমি তাকে ভালো করতে পারবো, বা সবারই পাস্ট লাইফ থাকে, আমার নিজেরও আছে। আমি ভেবেছি যে হয়তো বা তার সাথে আমার জীবনটা আমি ঠিক করতে পারবো। সে ছোট মানুষ ছিল, হয়তো বা ভুল করেছে, সে বুঝতে পারেনি তার জীবনে একটা ভুল হয়েছে, কিন্তু আমাকে সে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে রাখতো। আমি তার ম্যানিপুলেশনের কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। আমি জাস্ট এখন নিজে সেভ হতে চাই, আমি বাঁচতে চাই। আর আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। তার কোনো ইনকাম সোর্স নেই, আপনারা জিজ্ঞেস করেন তার কিন্তু কোনো ইনকাম সোর্স নেই। সে চলে কীভাবে? সে এইভাবে মানুষকে পটায়, প্রতারণা করে, মানুষকে টাইম দেয়, ব্ল্যাকমেল করে, একটা মানুষ করে ধরে, এভাবে সে চলে। যারা মিডিয়ার সামনে আসতেছে তাদেরটা জাস্ট মানুষ জানতেছে, এরকম বহু মানুষ মিডিয়ার সামনে আসে না। বহু মানুষের চিন্তা থাকে যে সে আরেকটা বিয়ে করবে, পরবর্তীতে সে মিডিয়ার সামনে আসবে না। মিডিয়া ফেস করার সাহস সবার থাকে না, আমার নিজেরও ছিল না। বাট আমি যখন চিন্তা করলাম যে আমার মতো আরেকটা মানুষকে সে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলবে, এরকম করবে, তখন আমি চিন্তা করলাম না, আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ফেস মিডিয়া। না হলে সে, আর আমি জানি না ভাই আপনারা যাওয়ার পর আমি খুন হয়ে যাবো কিনা, কারণ সে বলতেছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না। তুই কি করবি? লায়লা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে, তোর কোনো যোগ্যতা নাই, তুই আমাকে কিছুই করতে পারবি না। সো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন, বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনও তার সাথে ডিভোর্স হয়নি। তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। বিকজ আমার ফ্যামিলি আমার সাথে নেই, আমার একটা মানুষ আমার সাথে নেই। তার সাথে যখন আমি সম্পর্ক শুরু করেছি তখনই আমার থেকে আস্তে আস্তে সবাই দূরে চলে গিয়েছে। বিকজ তাকে তো মানুষ চিনে, তাকে 10টা মানুষ, সে এরকম বহু মানুষের সাথে এরকম করেছে ভাইয়া। আজকে বললাম না যে 1-2 মিডিয়ার সামনে আসে, সবার মিডিয়ার সামনে আসার গাছ থাকে না, সবাই সব কিছু জানে না। সে এরকম বহু মেয়ের সাথে করেছে। আমাকে অনেক মানুষ এরপরে ফোন দিয়ে বলেছে, আমি কারো কথাই শুনিনি ভাইয়া, তার ম্যানিপুলেশনের শিকার হয়ে আজকে আমার সব কিছু লস হয়েছে ভাইয়া। আমার লাইফ থেকে আমি জানি না ভাইয়া আমার আসলে জীবনে এখন কি হবে। আমার সবচেয়ে বড় কথা, আমার বেঁচে থাকাই আমার রিস্ক হয়ে যাচ্ছে। আমার বাবা, আমার মা কিভাবে বাঁচবে আমি জানি না ভাইয়া। তোমারটাও টেস্ট করাবো, ঠিক আছে? তোমারটাও টেস্ট করে আইসো। তুমি আমার কাছ থেকে বের হও, আমার কাছ থেকে বের হও, আমার কাছ থেকে বের হও। যেখানে করা দরকার আমি ওখানে করবো। আমার কাছ থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে কালকে কোথায় আসা, কত বড় সাহস। সবাইকেই বলে ভাইরাল হওয়ার জন্য। ওর সাথে ভাইরাল হয়ে মানুষ ছোটই হয়, ওর সাথে ভাইরাল হলে মানুষের ইজ্জত বাড়ে না, তাই না? মানুষের ইজ্জতের নামে ওর সাথে ভাইরাল হয়ে কি হবে? যদি সাকিব খান হতো তাহলে একটা কথা ছিল যে মানুষ ভাইরাল হয়ে অনেক কিছু হবে, ওর সাথে ভাইরাল হয়ে কি হবে? ভাই একটু ট্রিপল লাইনে কল দিবেন। তুমি আমার বাসায় কেন আসছো? হ্যাঁ, তুমি আমার বাসায় কেন আসছো? আমাকে আবার মারতে? একদম ঠিক।